এই যে খেলা হবে এই স্লোগান তো দিছিল শামীম ওসমান, তাই না? 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে 24 তারিখের পরে খেলা হবে। তুই তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। 24 তারিখের পরে খেলা হবে। তো খেলা শুরু হওয়ার আগে আওয়ামী লীগেরা ভাগলো। সাহস থাকলে দেশে আয় বইলে অতি বীরত্বের সঙ্গে হেলিকপ্টারে পলাইলো তার নেত্রী। তাদের তীর্থভূমি ধানমন্ডি 32 নম্বর জয় বাংলা করে দেওয়ায় ওরা এতিম, এখন ওখানে নতুন বাদ দরকার। দেখেন আমেরিকা তারা মোদির নামে স্লোগান দেয়, ওয়েলকাম ওয়েলকাম মোদিজি মোদিজি, উই আর ফর মোদিজি, উই আর ফর মোদিজি, উই সাপোর্ট মোদিজি মোদিজি, উই সাপোর্ট মোদিজি মোদিজি। দেখেছেন শুধু স্লোগান হইলে বুঝতাম যে মুখ ফুসকা ফট করে কয়ে দিছে, তা না, তারা ব্যানারও লিখে আনিছে। তার মানে এটা চিন্তা করে স্লোগান দেওয়া। দেখেছেন দুনিয়ার কোন রাজনৈতিক দল আছে আর এক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয়? নাই। আওয়ামী লীগ কি বাংলাদেশের দল না? তবে তারা কেন মোদির নামে স্লোগান দেয়? আওয়ামী লীগ কি তাইলে বাংলাদেশের দল তো না, ওরা মোদির নামে স্লোগান দেয়, ওটা ইন্ডিয়ার দল। তো মোদির নামে কেন স্লোগান দেয় সেটা বুঝতে হইলে আপনার ওই হাফিক মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবে ইন্ডিয়ান টিভি। অবশ্য উপরি হিসাবে আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে, রাষ্ট্রের উপরে তাদের এই আওয়ামী লীগারদের কি বিপুল ঘৃণা। আগে শুনেন। প্লিজ প্লিজ একটা কথা আমি আপনাকে অনুরোধ করি, বাঙালির সাথে বাংলাদেশিদেরকে মেলাবেন না। বাঙালির একটা সত্তা রয়েছে, বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে, বাংলাদেশিদের কোন আত্মমর্যাদা নাই। দাদা বুঝতে পারছি আপনার আপনি বাংলাদেশি বলবেন, আপনি বাঙালি বলবেন না। এদের জাত নাই, এদের কোনো জাত পরিচয় নাই। এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে, এদের কিসের জাত পরিচয়? কিসের জাত পরিচয় এদের? যে তার পিতার ঘর ভেঙে ফেলে, যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে, তাদের জাত পরিচয় কি? এরা যে পাতে খায় সেই পাতে হাগে। আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে, ইন্ডিয়া তাদেরকে কি করেছে সব ভুলে গেছে এই বেঈমানের জাত। আমি ঘৃণাবোধ করি যে আমি এই দেশে জন্মেছি, আমি ঘৃণাবোধ করি। আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা। অস্ত্র হাতে নামতে হবে, এখানে গেরিলা যুদ্ধ করতে হবে, এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে। দেখেছেন যুদ্ধ করবি, গেরিলা যুদ্ধ করবি, আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলাম ইনি সাহস আছে কি আছে আর জীবনে, মরে গেলে আড্ডি ছিঁড়ে গেলে তা না আসলো উনি না, তা আসলো না কে? কারণ ওই হ্যাডমটা নাই, কখনো ছিল না। 1971-ও হ্যাডম ছিল না, ইন্ডিয়ারে বাপ ডেকে নিয়ে এসেছিল, এখন ইন্ডিয়ারে বাপই ডাকা লাগে। ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি 1971-এর মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে। শুনেন। কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায় তাহলে একটা দেশ আরেকটা দেশের রাজনীতিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না। বাপরে, আমেরিকা থেকে 5 হাত লাথি দিয়ে ডান্ডা বেরিয়ে পরে ব্যাটে দিছে, আর ওই বাংলাদেশে আওয়ামী লীগের আবার ক্ষমতা বসে দিবি। ওরে বাবা, গোয়াত নাই চাম রাধাকৃষ্ণের নাম। তার মানে আওয়ামী লীগ আর এইসব থার্ড ক্লাস ইন্ডিয়ান চ্যানেল চায় বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করে ইন্ডিয়া আবার হাসিনার হারানো রাজ্য উদ্ধার করে দিক। এই জন্যই আমেরিকার মোদির নামে স্লোগান দিছে। আবার দেখান এডিটর সাহেব, ওয়েলকাম ওয়েলকাম মোদিজি মোদিজি, উই আর ফর মোদিজি, উই আর ফর মোদিজি, উই আর ফর শেখ হাসিনা, উই আর ফর শেখ হাসিনা, উই সাপোর্ট মোদিজি মোদিজি, উই সাপোর্ট মোদিজি মোদিজি, উই সাপোর্ট মোদিজি মোদিজি। আবার দেখেন সে কয় আমাদের নাকি লজ্জা নাই। হার্পিক মজুমদার কয় আমাদের কোনো লজ্জা বোধ নেই, কিচ্ছু নেই। আমরা আমাদের মহামনীষীদেরকে ঠিক এভাবে ট্রিট করি। মাত্র 6 মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে মাইরা ফেলাইলো, হেলিকপ্টার থেকে গুলি করলো, ব্লক রেড দিয়ে তুলে নিয়ে গেল, জাতিসংঘের রিপোর্ট আসলো। এর চাইতে বড় আন্তর্জাতিক প্রমাণ আর কি হইতে পারে? তাও ওদের লজ্জা নাই, বিন্দু মাত্র অনুশোচনা নাই। আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই। কেমন জাউরা দেখেন। এইসব জাউরাদের জন্য গণতান্ত্রিক অধিকার চায় আবার অনেকে। ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা প্রোটেকশন দেওয়া হচ্ছে আর একটা সুশীল জাউরামো। একটা কথা আমাদের পরিষ্কার করে বোঝা উচিত, বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই। গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি ফ্যাসিজম ডিল করতে গেলে আপনি পরাজিত হবেন, লিখে রাখেন। আপনি মরিছেন ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে মরিছেন। আমি কি সেটা আপনারা দেখা, এটা ছোট ক্লিপ দেয়া। দেখছেন আওয়ামী লীগ হইতেছে কুত্তাটা,
আর ওই কুত্তাটারে যে বাঁচাইতে আসিছিল ওই হচ্ছে বাঙ্গু সুশীল, মারা খাবি ওই, আওয়ামী লীগের হাতেই মারা খাবি ওই। একজন ফ্যাসিস্ট না থেকে গণতন্ত্রে বিশ্বাস করে, বাক স্বাধীনতা আস্থা রাখে না রাখে না, আপনি গণতন্ত্রের প্যারাডাইমে ফ্যাসিজমকে আনতেই পারবেন না, ওটা ফ্যাসিজমের জায়গা না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান নির্বাচন কখন হয়েছিল? প্রথম নির্বাচন হয়েছিল 14 আগস্ট 1449 সালে, হিটলারের পতনের 4 বছর পরে। তো যুদ্ধের পর তারা কি করলো? বিশেষ আইন করে ফ্যাসিস্টদের বিচার করলো। রিপাবলিকের সাধারণ গণতান্ত্রিক আইনে ফ্যাসিস্টদের বিচার সম্ভব ছিল না। নতুন সংবিধান করছিল নাৎসি শাসনের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এটা তৈরি করতে 48 থেকে 49 সাল পর্যন্ত আলোচনা চলে এবং 23 মে 1949 সালে এটা কার্যকর হয়। তারপরে হয় ইলেকশন। এই সংবিধান অনুযায়ী 1949 সালে 14 আগস্ট প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। তো এই সুশীলদের কেন মনে হচ্ছে একজন ফ্যাসিস্টের জন্য গণতন্ত্রের প্রোটেকশন দরকার? সে কি গণতন্ত্রে বিশ্বাস করে? সে কি জয় বাংলা বলা বন্ধ করবে? সে কি জঙ্গি, পাকিস্তানি বীজ, মব, তৌহিদ, জনতা এই সমস্ত বইলা আমাদের মুখে থুতু দেওয়া বন্ধ করবে? ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা আইনের প্রোটেকশন দেওয়া আপনার হচ্ছে সুশীল জাউরামো। মনে রাখবেন, ফ্যাসিস্ট বাক কেন কোনো স্বাধীনতাতেই বিশ্বাস করে না। সে আপনার গণতান্ত্রিক উদারতার সুযোগ নিয়ে তার অগণতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত করবে। এটাই ফ্যাসিস্ট। ফ্যাসিস্টের কোনো বাক স্বাধীনতা নাই, কোনো গণতান্ত্রিক আইনি অধিকার নাই। ফ্যাসিস্টকে সাধারণ নাগরিক বা মানুষ হিসাবে ডিল করতে গেলে আপনি বিপদে পড়বেন। আমাদের পরিষ্কার হইতে হবে যে উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ একই জিনিস। উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ দুইটাই ফ্যাসিজম। এই প্রেক্ষিত সামনে রেখা বইমেলার ঘটনাটা দেখে আসেন। এই যে সব্যসাচীর টল দিল, সব্যসাচীর স্টল দেওয়া তো দূরস্থান, মুক্তভাবে ঘোরাফেরা করে কিভাবে ওই আমার বুঝে আসে না। তারপর কয়েকজন ছেলে সঙ্গত কারণে ভদ্র ভাষায় জবাবদিহি দাবি যখন করলো, সেই বাচ্চাদের চর মানলো, জয় বাংলা স্লোগান দিল, সামনে এই সাহস করতে আসছে। কারণ সে জানে বাংলাদেশের বাঙ্গু সুশীল জাউরাদের বাম্পার ফলন হয়েছে। সে জানে ইন্ডিয়ান মিডিয়ার প্রোটেকশন পাবে। সে জানে ইন্ডিয়ার দালাল বাঙ্গু সুশীলেরা আত্মগ্লানিতেই মরে যাবে এই ঘটনায়। গণতন্ত্র আর বাক স্বাধীনতার কথা বললে তাদের বিচি কান্দে উঠে যায়। আবার বলতেছি, গণতান্ত্রিক আইনে ফ্যাসিজম ডিল করা যায় না। তাহলে তো ফ্যাসিজম সরাইতে বিপ্লব লাগতো না, সুমা দিয়ে হারমোনিয়াম বাজায় সরাই দিতে পারতেন, ইলেকশন করে সরাই দিতে পারতেন, এত রক্ত তো দেওয়া লাগতো না। ফ্যাসিস্ট একটাই ভাষা বোঝে, তাই হইতেছে মাইরের ভাষা। ওদের সাথে এই ভাষায় কথা বলতে হবে। সেই ভাষায় কথা বলছি আমরা 32 নম্বরে, দরকার হলে আবারও বলবো। এই যে কথা কামাল আমাকে নিয়ে কইছে আমি কেন দেশে আসি না, হ্যাঁ শুনান এই দেশে আমি কথা পাচ্ছি। যদিও আমি পিনাকি অথবা অন্য যারা আছে বিদেশি ওদের নিয়ে কথা বলতে তোমাকে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ আমার কাছে মনে হয় যে ওনারা যদি প্রকৃত দেশপ্রেমিক হতেন তাহলে তারা দেশে এসে কথা বলতেন। দূরের থেকে অনেক কিছু বলা যাক, দেশে আসেন না কেন আপনারা? কথা কামাল আসবো এত তলা হইলে চলবে? আমার আগে দেশ ছাড়িয়েছেন তারেক রহমান, উনি না ফিরলে আমি কেমনে ফিরি? আগে বেদ্যবি হয়ে যাবে না? আমার যদি এতই দরকার হয় উনারা ফেরাও, তারপরে আমি যাই। আমি তো তোমার মতো বেদ্যব না, মুরব্বীদের সম্মান করি। উনি আসুক, তারপরে আমি যাবো শিশুর করিয়া। 32 নম্বরে বুলডোজার চালানোর পরে অনেক উত্তেজিত হইয়া টুঙ্গিপাড়া যাইতেছে। তো সেদিন দেখলাম একজন বাকশালী টুঙ্গিপাড়ায় গিয়ে ভিডিও করিচ্ছে যে সাহস থাকলে আয় টুঙ্গিপাড়ায়, চ্যালেঞ্জ দিস না বাপ। আমরা করলে ডাবল জারমা জানি, উনি মিছিল করে যাবি না কেউ ব্যাংক প্যার। কোন রাজনৈতিক দল যদি নির্বাচনী ম্যানিফেস্টো প্রথম দফা রাখে নির্বাচিত হলে আকাশ থেকে বোমা মেরা টুঙ্গিপাড়া 32 নম্বর করে দিব, তাহলে ওই দল কলে জিতবি। গণরায় নিয়ে কাম করবি। যদি সত্যি আওয়ামী লীগ করবার চাস তাহলে জাউরামো বন্ধ কইরা অনুশোচনা কইরা সমাজে মিশ। গেরিলা যুদ্ধ একবার হামদাই দিব টুঙ্গিপাড়া সহ। থাকে মোদির দিকে আর আসিছে গেরিলা যুদ্ধের হাউস নিয়া। মোদির কি অবস্থা জানিস? আমেরিকার তো গেছিল, কি হয়েছে সেটি আসেন দেখি। মোদি গেল আমেরিকা, তার ছক্কা গেল প্রফেসর ইউনূস বাংলাদেশে বৈশা। বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত কয়েকদিনে। বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে। ইলন মাস্কের সাথে আমেরিকাতে গিয়ে মোদি মিটিং করেছে, আর তার কয়েক ঘন্টা আগে প্রফেসর ইউনূস ইলন মাস্কের সাথে মিটিং করেছে। আমরা মোদির আমেরিকা সফরের সাথে প্রফেসর ইউনূসের ইলন মাস্কের মিটিং এর একটা তুলনামূলক আলোচনা করব। ইলন মাস্কে যারা চিনেন না আর কেন ইলন মাস্ক আগামী বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ তা একটু আলোচনা করে নি। ইলন মাস্ক টেসলা কোম্পানির মালিক, ও শুধু প্রযুক্তি উদ্যোক্তা না, এখন বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছে। কারণ হইতেছে ব্যবসায়ী স্বার্থ, প্রযুক্তির উপর আধিপত্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাব। স্পেস এক্স এবং মহাকাশে সে রাজত্ব করে। মহাকাশ এখন ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ এবং ইলন মাস্ক এটার কেন্দ্রে আছে।
স্পেসএক্স মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মহাকাশে আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার। ওর স্টারলিংক বলে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা আছে, ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইউক্রেন যুদ্ধের সময় স্টারলিংক রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার মূল ভিত্তি ছিল। স্পেসএক্স বর্তমানে চীনের মহাকাশ প্রকল্পের বড় প্রতিদ্বন্দ্বী এবং মার্কিন সামরিক বাহিনীর সাথে গভীরভাবে সংযুক্ত। যে কোনো দেশের যোগাযোগ এবং তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারা মানে রাজনৈতিক শক্তি অর্জন করা। স্টারলিংক এখন বিশ্বজুড়ে স্বাধীন ইন্টারনেট সংযোগ দেওয়ার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটা এমন একটা প্রযুক্তি যা সরকার চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না, ফলে এটা ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। এই জন্যই ইন্ডিয়া এটা নিতে চায় না। বাংলাদেশে জুলাই যদি স্টারলিংক থাকলে নিয়ে, তাহলে আমরা আরো 7 দিন আগে হাসিনাকে জয় বাংলা করে দিতে পারতাম। ইন্টারনেট বন্ধ করে এসে কয়েকদিন এক্সট্রা লাইভ পাইছিল। এই পৃথিবীর যে শক্তির ভবিষ্যৎ, এনার্জি, এটা নির্ভর করবে কার্বন মুক্ত জ্বালানির উপরে। সেইখানে ইলন মাস্কের টেসলা এটা অগ্রগামী। বৈদ্যুতিক গাড়ি শিল্পের নেতৃত্ব দিয়া ওই ফসিল ফুয়েল মানে পেট্রোল, তেল, কেরোসিন ইত্যাদি, এটার ভিত্তিক যে অর্থনীতি, এটাকে চ্যালেঞ্জ করছে সে। চীন, আমেরিকা, ইউরোপ, ভারত সবাই চায় টেসলার প্রযুক্তি এবং বিনিয়োগ, ফলে এই দেশগুলোর উপরে সে প্রভাব বিস্তার করতে পারে। টেসলা ইতিমধ্যে চীনে বিশাল কারখানা গড়ে তুলছে, তাকে চীন অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত করছে। এটা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটাই হইতেছে ভবিষ্যতের প্রযুক্তি। আগামী বিশ্ব রাজনীতির অন্যতম শক্তি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে ইলন মাস্ক একটা বড় খেলোয়াড়। XAI নামে একটা নতুন AI কোম্পানি করেছে, যা ওই যে ওপেন AI, ChatGPT শোনেন না, আর গুগলের সাথে প্রতিযোগিতা করছে। তার নিউরালিঙ্ক বলে একটা প্রকল্প আছে, মানুষের মাথার সাথে, ব্রেনের সাথে, মগজের সাথে কম্পিউটারের যোগাযোগ। মানে আপনি চিন্তা করবেন না, লেখা হয়ে যাবে কম্পিউটারে। হ্যাঁ, এটা সামরিক এবং গোয়েন্দা অপারেশনে ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি এবং ব্যবহার নিয়ন্ত্রণে মাস্কের প্রভাব সরকারগুলো থেকেও বেশি হয়ে উঠতে পারে। এটা ছাড়া সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক প্রভাব আছে। টুইটার ছিল না, আছে না, আগে নাম ছিল টুইটার, এখন এক্স হয়েছে। এটার মালিক কিন্তু ইলন মাস্ক। গণতন্ত্র, তথ্য প্রভাব এবং রাজনৈতিক প্রচারে সোশ্যাল মিডিয়া এখন মূল অস্ত্র। আপনারা তো দেখেছেন, আমরা তো ইউটিউব আর ফেসবুক দিয়ে